আজকে দিল্লির স্থানীয় সময় ৬টা বা ৬:৩০টায় নরেন্দ্র মোদী, তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আরো কয়েকজনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং সেই বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। বর্তমানে কাতারে অবস্থানরত ডক্টর খলিলুর রহমান হঠাৎ কেন বললেন তিনি ভীষণ ক্লান্ত এবং তাকে বেশ বিষণ্ণই মনে হলো কেন? আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো। এছাড়া আরো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। তার অনেক জ্ঞান ছিল। আমরা যে সমুদ্র সীমা অর্জন করেছি, এখানে দীপুমণি এবং তার হাজবেন্ড, তাদের যথেষ্ট অবদান রয়েছে। মেয়েটা জেল এখন কারাগারে, খবরটাও পাইনি এখনো, কারণ সে এখন লকআপে। একটা ছেলের মধ্যে একা তাকে ফেলে রেখেছে মুন্সিগঞ্জ জেলে। সবাই একটু দোয়া করবেন। আপনারা শুনলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণির হাজবেন্ড ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গতকাল মৃত্যুবরণ করেছেন। গত 7 বছর ধরে তিনি অসুস্থ এবং মোটামুটি তাকে খুব স্পেশাল কেয়ারে বাসায় রাখা হতো এবং ডক্টর দীপুমণি খুবই যত্নের সাথে তাকে রেখেছিলেন। এবং দীপুমণি যখন এই যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী, সেই কোর্টেও ব্যারিস্টার তৌফিক নওয়াজ যেতেন, হুইল চেয়ারে করে যেতেন এবং সেই দৃশ্যটি ভীষণ মানবিক ছিল। বিনা অপরাধে একজন নারীকে এতদিন বন্দী করে রাখা হয়েছে, এটা মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। যাই হোক, আগামীকাল সকাল 6টা থেকে 12 ঘন্টার জন্য ডাক্তার দীপুমণিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। উনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলে রয়েছেন এবং আগামীকাল দুপুরে বাদ জোহর বনানী কবরস্থানে বাবার কবরে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে সমাধিস্থ করা হবে। আমরা রূপান্তরের সত্যের পক্ষ থেকে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মূল বিষয়টিতে আসি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে কাতারে অবস্থান করছেন এবং দুই একটা অনলাইন মিডিয়া দেখলাম তিনি কাতারের শ্রমমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। শ্রমমন্ত্রীর সাথে বৈঠক যদি হয় যে কাতারে নতুন করে শ্রমিক নেওয়া বা কাতারে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থান, তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কি পররাষ্ট্রমন্ত্রী সঠিক লোক, নাকি অন্য অন্য মন্ত্রণালয় থেকে বরং এই বিষয়গুলো সুপারভাইজ করলে ভালো হতো? আসলেই কি তিনি শ্রমিকের স্বার্থ কিংবা কাতারে শ্রমিক রপ্তানি নিয়ে কথা বলতে গিয়েছেন? এর আগে তিনি কিন্তু মাঝে মধ্যেই কাতারে যেতেন এবং আমরা কাতারে দেখেছি, যেমন তালেবান বলেন, হামাস বলেন, সবার সাথে যখন আলোচনার প্রয়োজন হয় সেটা কিন্তু কাতারে হয়। তো ডক্টর খলিল এবার গিয়েছেন কাতারে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এবং সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি এবং কাতারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। আগামীকাল বৃহস্পতিবার রাতে ডক্টর খলিল ফিরবেন এবং ডক্টর খলিল ফিরলে বোঝা যাবে যে তারেক রহমান এই যাত্রায় ভারত সফরে যাবেন কি না। মূলত এই ভারত সফর নিয়েই কাতারে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা এবং এত 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 ইস্যু এসেছে যে ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতায় তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন যে আমি আসলে খুব ক্লান্ত, আমি পররাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম মন্ত্রণালয়টাকে একটু গুছিয়ে নেব, কিন্তু এত কাজ, এত প্রেসার, চারিদিক থেকে নানা জনের নানা মত, এগুলো নিয়ে আমি আর পারছি না, আমি আসলেই খুব ক্লান্ত। এবং তিনি বলেন যে তাকে নিয়ে নাকি একটি অপপ্রচার হচ্ছে, কারণ আপনারা জানেন যে 38,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে যারা বিদেশে অবস্থান করছেন। অনেকেই বলেন যে এই 38,000 পাসপোর্ট দেওয়াটার ব্যাপারটা নাকি ডক্টর খলিলই হ্যান্ডেল করেছেন এবং নিন্দুকেরা বলেন যে এইসব পাসপোর্ট দেওয়ার পেছনে অনেক টাকা পয়সার লেনদেন ছিল। ডক্টর খলিল হতাশা প্রকাশ করে বলেন যে এটি তার নামে অপপ্রচার। ডক্টর খলিল এই ব্যবস্থা করুক বা যেই করুক,
38,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার এই বিষয়টা বাংলাদেশের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। রোহিঙ্গারা কোন হিসেবে বাংলাদেশে পাসপোর্ট পাবে? এবং এই 38,000 রোহিঙ্গা না গিয়ে এখানে তো 38,000 বাংলাদেশি যেতে পারত। রোহিঙ্গারা তো অন্য একটা দেশের নাগরিক, তারা মিয়ানমারের পাসপোর্ট নিবে প্রয়োজনে। সুতরাং এটি আমাদের ডক্টর ইউনূস সরকার এবং বর্তমানে তারেক সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। এখন দেখা যাক কালকে ডক্টর খলিল ফিরলে আমরা কি মেসেজ পাই, কারণ তারেক রহমান যাবেন না এটা অনেকেই নিশ্চিত করলেও অফিসিয়ালি কিন্তু এখনো না করা হয়নি। বিশেষ করে গতকাল ওয়েস্টিন হোটেলে ভারতীয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের একটা সম্বর্ধনা ছিল, সেখানে কথা বলেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি গতকাল ভোরে দিল্লি গেছেন, নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন এবং আবার বিকেলের মধ্যে ফিরে এসে এই মিটিং অ্যাটেন্ড করেছেন এবং তিনি বলেছেন যে ভারত অপেক্ষা করছে তারেক রহমানের সফরের জন্য। এই সফর একটি স্বর্ণালী অধ্যায় হবে এবং তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, নানান রকমের কথা বলা হয়েছে। তারপরেও তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়ে আজকেও আমাদের দ্বিধায় থাকতে হচ্ছে। ওয়েস্টিন হোটেলে একটি পত্রিকার সম্পাদক গিয়েছিলেন দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে, তার একটা মিনি সাক্ষাৎকার নিতে, কিন্তু দীনেশ ত্রিবেদী তাকে সাক্ষাৎকার দেননি এবং বলেছেন যে আমি আপনার সাথে কথা বলি তাহলে অন্য অনেকেই রাগ করবে। মূলত তিনি কূটনৈতিকভাবে বলা যায় ওই সম্পাদককে এড়িয়ে গেলেন। আজকে দিল্লির স্থানীয় সময় 6টা বা 6:30টায় নরেন্দ্র মোদী, তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আরো কয়েকজনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং সেই বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে ধারণা করা যাচ্ছে এবং ভারতে লোকসভার অধিবেশন খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এবং অধিবেশন শুরুর আগে সর্বদলীয় একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শেখ হাসিনা আমার মায়ের মতো, তার ভারতে থাকবার জন্য কোনো স্ট্যাটাসের প্রয়োজন নেই এবং শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও রাহুল গান্ধী এই কথাটি জানিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। যারা মনে করেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমান ভারত যাবেন না, তারা নিশ্চিত থাকতে পারেন শেখ হাসিনা নিজে যদি বাংলাদেশে না আসে, বর্তমান অবস্থায় ভারত তাকে আইনের আওতাতেই প্রত্যর্পণ করবে না এবং শেখ হাসিনার ব্যাপারে সরকারি বিরোধী দল সবাই একমত এবং শেখ হাসিনাকে সবাই অতিথি হিসেবেই ভারতে রেখেছে। সুতরাং এই শর্তে যদি স্টিক থাকে তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে তারেক রহমানের বোধহয় আর ভারত যাওয়া হবে না এবং ভারত না গেলে তার কি কি কনসিকুয়েন্স হতে পারে সেটা নিশ্চয়ই বাংলাদেশের নীতি নির্ধারকদের মাথায় থাকবে। সেটা নিয়ে আমি আগাম কোনো মন্তব্য করতে চাই না। ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা দেখেছেন যে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির এবং ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মেয়ে, একটা বাচ্চা মেয়ে, কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে, অফিস থেকে অফিসে যাচ্ছে, তার পিতার লাশ বাড়িতে রেখে তার মায়ের জন্য একটা প্যারোলে মুক্তি আবেদন করার জন্য। এই দৃশ্যটা আজকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং অবশেষে প্যারোল হয়েছে বলে আমরা জানি, 6 ঘন্টা বা কয়েক ঘন্টার জন্য। বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীর প্যারোল অনায়াসে হয়ে গেছে। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদী তার ছেলের জানাজায় অংশগ্রহণ করেছে, জানাজার নেতৃত্ব দিয়েছে, তখন আরো কোনো কষ্ট হয় নাই। দেলোয়ার হোসেন সাঈদীর এই প্যারোল পেতে কিন্তু কোনো কষ্ট হয় নাই। যে দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি সঠিক ব্যাকরণ অনুযায়ী মুক্তিযুদ্ধটা সমাপ্ত করতো, এই দেলোয়ার হোসেন সাঈদী তো বেঁচে থাকারই কথা ছিল না 1972 সালে। সেই দেলোয়ার হোসেন সাঈদী শুধু বেঁচেই থাকেনি, সে যে বড় রাজাকার, এগুলো আমার কাছে বড় বিষয় না। বিষয় হলো যে এই দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের
সমাজটাকে তার মতো একটা অন্ধকার জগতে ডুবিয়ে দিয়ে তারপর সে কিন্তু এই বাংলাদেশের দৃশ্যপট থেকে অদৃশ্য হয়েছে। কিভাবে অন্ধকার সমাজে আপনি বলবেন যে সে তো আল্লাহর কথা বলতো, কোরআনের পাখি, এসব তো বলবেন? দেখুন, কোরআনের পাখি সে নিজে কি যেই 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 জিনিস বলতো সেটা কি সে মানতে পারতো? আপনারা শুনেন নাই, জানেন না, এই এই দেলোয়ার হোসেন সাঈদীকে মেশিন ম্যান নাম দেওয়া হয়েছে। নামটা খুব সম্ভবত আসাদ নূর দিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী সব পারে, শুধু তার মেশিনকে নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ মেশিনের একটা প্রেসক্রাইবড ফরম্যাটে মেশিন ব্যবহার করতে হবে। দেলোয়ার হোসেন সাঈদীর যে ওয়াজ ব্যবসা ছিল, সেই ওয়াজ ব্যবসার মূল অস্ত্রটাই ছিল এটা যে মেশিনটাকে একটা প্রেসক্রাইবড ফরম্যাটে সে ব্যবহার করবে। কিন্তু সে তো মেশিন প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করতে পারেনি, সেটা আপনারা জানেন। এরকম অনেক ভিডিও লিক করেছিল, বা বাংলা লিক্স বা কারা যেন, কিন্তু ভিডিওগুলো তো সত্য, লিক্স করেছে যারা, তারা অন্যায় বা কি করেছে সেটা না। তাহলে আপনি যে লোকটা নিজের প্রেসক্রিপশন মানতে পারে না, আপনি তার প্রেসক্রিপশন মানছেন, অর্থাৎ লোকটা তো সৎ না। একজন সৎ মানুষ যদি বলে যে ঘুষ খেও না, সে তো আগে ঘুষ না খেয়ে প্রমাণ করবে। মেশিন ম্যান সাঈদী বলেছে মেশিন প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করো, সে তো প্রেসক্রাইবড ফরম্যাটে মেশিন ব্যবহার করতে পারে। আপনারা যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের সব ওয়াজকারীর কিন্তু মূল বুনিয়াদী অস্ত্র একটাই, যে মেশিনকে প্রেসক্রাইবড ফরম্যাটে ব্যবহার করো। জামাত, হেফাজত, এদের 99% শক্তি হইল মেশিনের প্রেসক্রিপশন দেয়া। এরা কেউ কি মেশিনকে প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করে? আপনি মামুনুল হককে দেখেছেন না? তারপরে কিছুদিন আগে গাজী নজরুল ইসলামকে দেখেছেন না? এরা মেশিনের প্রেসক্রাইব ফরম্যাটে ব্যবহার করেও মেশিনকে এরা সংযত রাখতে পারে না। প্রচুর আনপ্রেসক্রাইবড ফরম্যাটে ওদের মেশিন ব্যবহার করতে হয়। এই অন্ধকার শ্রেণীটা, তারা বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাংলাদেশ চায় নাই। অথচ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদী শুধু তার ছেলের জানাজায় ইমামতি করেনি, সে সেখানে রাজনীতিও করেছে। সেখানে সে আল্লাহর দিকে তাকিয়ে তার বক্তব্য শুনেছেন না? আল্লাহ ৭১-এর কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, কসম কসম কসম। আচ্ছা বলুন তো, দেলোয়ার হোসেন সাঈদীকে যদি জিজ্ঞেস করা হতো যে আপনি যে মেশিনের আনপ্রেসক্রাইবড ব্যবহার করছেন, সে তো বলবে যে আল্লাহ মাফ করো, কসম কসম, এটা আমি করি নাই, বলতো না? এই ধরনের মিথ্যাবাদী ধোঁকাবাজ শ্রেণী রাষ্ট্রটাকেও ডুবেছে। তারা নিজেরা তো অন্ধকার জগতে বসবাসী করে, তারা রাষ্ট্রের সব অধিকার পেয়েছে। ঠিক তাদের বিপরীত সমাজের যারা প্রতিনিধিত্ব করে, সেই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, ডাক্তার দীপু মনি, তারা কিন্তু রাষ্ট্র যখন অপরাধীদের দখলে, তখন কিন্তু কোনো ধরনের ন্যায় বিচার পায় না। আপনারা খেয়াল করেছেন, গোলাম আজম, এই মেশিন ম্যান সাঈদী, এরা কত সুন্দরভাবে আদালতে আসা যাওয়া করেছে। গোলাম আজম তো একেবারে রাজপুত্রের মতো আদালতে আসা যাওয়া করেছে। সেই বাংলাদেশে, যেই বাংলাদেশ শুধু না হোক এটা চাওয়া না, গোলাম আজম তো আপনারা জানেন যে সে একেবারে জিয়াউর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত সে বাংলাদেশকে যাতে আরব বিশ্ব স্বীকৃতি না দেয়, সে আরব জাহানের দ্বারে দ্বারে ঘুরেছে। সেই গোলাম আজমের সব অধিকার শেখ হাসিনা সরকার রক্ষা করেছিল। আজ বাংলাদেশে আপনি কি দেখেন? আজকের বাংলাদেশে আপনি দেখেন আমির হোসেন আমুর হাতকড়া পরানো, হাসানুল হক ইনুর হাতকড়া পরানো, রাশেদ খান মেননের হাতকড়া পরানো, তারপরে নুরুল মজিদ হুমায়ুন, একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেখেননি? শিল্পমন্ত্রী, একজন মন্ত্রী, হাতকড়া পরা অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে। এগুলো আপনারা দেখেননি? আমরা বাংলাদেশে অত্যন্ত দুর্ভাগ্য যে যারা বাংলাদেশটা স্বাধীন করেছে, আমির হোসেন আমু বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশে আমির হোসেন আমুকে হাতকড়া পড়তে হয়। গোলাম আজম বাংলাদেশ চায় নাই, বাংলাদেশ হয়ে যাওয়ার পরও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই গোলাম আজমকে হুইল চেয়ারে বসিয়ে জামাই আদরে আদালতে আনা নেওয়া হয়েছে, বছরের পর বছর হাসপাতালে থাকতে দেয়া হয়েছে। মানে 5 স্টার প্রদত্ত, পয়সার কোনো অভাব ছিল না। তারপরে তার মৃত্যুর পরে সেই বড় জানাজা হওয়ার ব্যবস্থা সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করে নাই, ফ্যাসিলিটেট করেছে।
সেটা ছিল আওয়ামী লীগের সরকার। আর আমরা দেখি যে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের একটা সন্তান পিতার মৃত্যুর পর পিতার লাশ ঘরে রেখে সে ডিসি অফিস এই অফিসে তাকে দৌড়াতে হচ্ছে একটা ছোট মেয়েকে পিতার জানা যায় কিংবা পিতাকে শেষ বিদায় জানাতে তার মা যাতে হাজির হতে পারে। এই নিষ্ঠুরতা আমরা বাংলাদেশে দেখছি, আমাদের দেখে যেতে হচ্ছে। যা হোক, এই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সম্পর্কে আমি একটা কথা না বললেই নয়, সেটা আজকে তিনি ডিজার্ভ করেন। আসলে তার প্রতি আমরা অন্যায় করেছি। কি অন্যায়টা করেছি দেখেন, আমরা কিন্তু সব সময় ডাক্তার দীপু মনি এবং ব্যারিস্টার তৌফিক নেওয়াজ, বিশেষ করে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে গালিগালাজ করেছি যে এই লোকটার কারণে এবং দীপু মনির কারণে, মানে হাজবেন্ডের কারণে দীপু মনি একই কারণে দুষ্ট, এর কারণে কিন্তু ইউনূসের সাথে শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়েছে। এবং এদের ফাঁদে পড়ে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীপু মনির ফাঁদে পড়ে শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে গেছে। এইটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক কানে কানে বলেছে, আমরাও বলেছি, শুনেছি। আমি অবশ্য ব্যক্তিগতভাবে বলিনি। আমার গর্ব হয় যে শেখ হাসিনা যেরকম ইউনূসকে চিনেছিলেন আমিও ইউনূসকে চিনেছিলাম। আমি ইউনূসকে সরাসরি দেখি 2001 সালে আমি যখন ফরেন সার্ভিস একাডেমিতে ট্রেনিং করি, ইউনূসের গ্রামীণ ব্যাংকে গিয়েছিলাম, তখনই আমি সামনাসামনি লোকটার লেকচার শুনে বুঝে ফেলছি যে এর চেয়ে বড় ধান্দাবাজ বাটপাড়া পৃথিবীতে হতে পারে না। সেই 2001 সাল থেকে কিন্তু আমি ইউনূসকে সঠিক ইউনূস হিসাবে চিনি। 2006 সালে আমি ইউনূসকে নিয়ে ছোট গল্প লিখেছি, সেগুলা পরের কথা। কিন্তু আমরা তো দীপু মনি এবং ব্যারিস্টার তৌফিক নেওয়াজের প্রতি অন্যায় করেছি। পরবর্তীতে তো আজকে সারা বাংলাদেশের কাছে প্রতিষ্ঠিত এই ডাক্তার ইউনূস কত বড় একজন পিশাচ, কত বড় বাটপার, কত বড় অর্থলোভী, কত বড় রিপু পূজাকারী, সব দিক থেকে বোগাস একটা মনেস্টার দত্ত। এটা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে না? দীপু মনি, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ এরা তো ইউনূসকে শুধু সঠিক রূপে চিনেছিলেন, শেখ হাসিনা শুধু সঠিক রূপে চিনেছিলেন। কিন্তু আমরা যে সবাই ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বা দীপু মনির বিরুদ্ধে এসব বলে কথা বলে বেরিয়েছি, আজকে আমি মনে করি যে সবার পক্ষ থেকে এই দীপু মনির কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত যে না, তারাই সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। এই ক্ষেত্রে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তারা যদি শেখ হাসিনাকে কিছু বলেও থাকেন, তারা এই দত্ত যে রাষ্ট্র ধ্বংস করেছে 2024 সালে রাষ্ট্রের মধ্যে ঢুকে, যে তার আগে ষড়যন্ত্র করেছে যাতে পদ্মা ব্রিজ না হতে পারে, যে বিশ্ব ব্যাংকে সরিয়েছে পদ্মা ব্রিজের অর্থায়ন থেকে, যে দিনের পর দিন ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শক্তিশালী মানুষ হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের সাথে হাত মিলিয়ে, সেই দত্ত সম্পর্কে দীপু মনি, ব্যারিস্টার নেওয়াজ যদি শেখ হাসিনাকে সচেতন করেন, সতর্ক করেন, তারা দেশপ্রেমের কাজ করেছেন, দেশের কাজ করেছেন। এই জন্য আজকে আপনারা সবাই মনে মনে দীপু মনির কাছে ক্ষমা চান।